আকাশকে আমরা আজ আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ বিজয়ের ক্ষেত্র বলে মনে করি। উড়ান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এই সব কিছুই যেন বিংশ শতাব্দীর গল্প। কিন্তু প্রাচীন বৈদিক সাহিত্য পড়তে গিয়ে হঠাৎ এমন কিছু বর্ণনার মুখোমুখি হতে হয় যা এই আত্মবিশ্বাসে একটা অস্বস্তিকর ফাটল ধরায়। সেখানে অস্ত্র শুধু নিক্ষিপ্ত হয় না, তারা গমন করে, তারা লক্ষ্য খোঁজে, তারা আকাশপথে চলমান, কখনো কখনো স্বয়ংক্রিয় বলে মনে হয়। তাহলে প্রশ্নটা খুব সহজ, এই বর্ণনাগুলো কি নিছক কাব্যিক রূপক, নাকি এমন কোনো প্রযুক্তিগত স্মৃতি যার ভাষা পড়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি? নমস্কার, আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা, যেখানে আমরা পরিচিত গল্পের অপরিচিত দিকগুলো নিয়ে কথা বলি। ভিডিওটা যদি ভাবায়, অস্বস্তিতে ফেলে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই প্রশ্নগুলো একা টানা যায় না। যদি বেদে বর্ণিত অস্ত্রগুলো কেবল প্রতীক হয়, তবে কেন সেই প্রতীকগুলোর আচরণ আধুনিক অস্ত্রবিজ্ঞানের সঙ্গে এত অস্বস্তিকরভাবে মিলে যায়? আর যদি এগুলো বাস্তব প্রযুক্তির স্মৃতি হয়, তবে ইতিহাসে তাদের স্বীকার করতে এত অনীহা কেন? ঋগ্বেদের একাধিক সূক্তে এমন অস্ত্রের বর্ণনা আছে যা আকাশে গমনশীল, শত সহস্র শিখায় দীপ্ত এবং দূরবর্তী লক্ষ্য বিদ্ধ করতে সক্ষম। ইন্দ্রের বজ্র শুধু বজ্রপাত নয়, গ্রন্থে বলে এই অস্ত্র লক্ষ্য নির্ধারণ করে, আঘাত হানে এবং পুনরায় ফিরে আসে। একবার হলে অলঙ্কার বলা যেত, কিন্তু এই ধরনের আচরণ বারবার দেখা যায়। অথর্ববেদে এমন অস্ত্র পাই যা অদৃশ্য থেকে দৃশ্যমান হয়, শব্দ সৃষ্টি করে এবং দহন ঘটায়। এটা যোগাগ্নি নাকি বিধ্বংসী শক্তির ভাষা? এখানেই গবেষকরা বিভক্ত। সংস্কৃতিতে অস্ত্র মানে শুধু যুদ্ধের উপকরণ নয়, অস্ত্র হলো যা নিক্ষিপ্ত হওয়ার পর স্বতন্ত্রভাবে কাজ করে। হাতে ধরা জিনিস, সেটা শস্ত্র, কিন্তু অস্ত্র চালু করা হয়, নিক্ষেপ করা হয়, তারপর সে নিজস্ব নিয়মে কাজ করে। পাণিনির উত্তরসূরি ব্যাখ্যাকাররা এই পার্থক্যটাকে খুব গুরুত্ব দিয়েছিলেন। এই শব্দচয়ন অজান্তে নয়। ঔপনিবেশিক যুগে বেদ অনুবাদ করার সময় ইউরোপীয় পণ্ডিতেরা এই অংশগুলোকে সচেতনভাবে রূপক বলে ব্যাখ্যা করেন। রাল্ফ টি.এইচ. গ্রাফিথের অনুবাদে প্রযুক্তিগত শব্দ কাব্যিক ভাষায় ঢেকে দেওয়া হয়, কারণ সেই সময় প্রাচীন ভারতের উন্নত প্রযুক্তির ধারণা ইউরোপীয় বৈদিক পরিসরে গ্রহণযোগ্য ছিল না। অন্যদিকে আনন্দ কুমারস্বামী প্রশ্ন তোলেন, যদি অভিজ্ঞতা না থাকে তবে প্রতীকের জন্ম কোথা থেকে? আধুনিক বিজ্ঞান বস্তুগত প্রমাণ চায়, কিন্তু বেদ একটি মৌখিক সভ্যতার ফসল। এই সভ্যতা জ্ঞান সংরক্ষণ করত ছন্দে, স্মৃতিতে, মানুষের মধ্যে। তাই ভারতের জলবায়ু ও ভূপ্রকৃতিতে যান্ত্রিক নিদর্শন না টিকে থাকা অস্বাভাবিক নয়। প্রযুক্তি থাকলেও তার দেহ হারিয়ে যেতে পারে, ভাষা থেকে যায়। এই প্রসঙ্গে আসে একটি বিতর্কিত গ্রন্থ, বৈমানিক শাস্ত্র। এখানে আকাশযান চালনা, জ্বালানি, এমনকি পাইলটের মানসিক অবস্থার কথাও আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষণা বলে এই প্রযুক্তি আধুনিক এরোডাইনামিকের সঙ্গে মেলে না। কিন্তু প্রশ্নটা থেকে যায়, প্রাচীন প্রযুক্তিকে আধুনিক মানদণ্ডে মাপা কি সবসময় ন্যায্য? আমরা বিশ্বাস করি জ্ঞান মানে ক্রমাগত অগ্রগতি, কিন্তু বৈদিক দৃষ্টিভঙ্গি বলে জ্ঞান আসে, জ্ঞান হারায়, আবার ফিরেও আসে। মহাভারত নিজেই বলে যুদ্ধের পর বহু বিদ্যা লুপ্ত হয়, কারণ তাদের ধারকরা আর বেঁচে থাকেন না। যদি জ্ঞান মানুষ নির্ভর হয়, যন্ত্র নির্ভর না হয়, তাহলে প্রযুক্তির বিলুপ্তি স্বাভাবিক। তাই সিদ্ধান্তটা এমন, বেদের উড়ন্ত অস্ত্র নিছক অলঙ্কার নয়, আবার আধুনিক মিসাইলও নয়। এগুলো প্রযুক্তিগত স্মৃতির প্রতীক, যা অভিজ্ঞতা, দর্শন আর ভাষার ভেতরে সংরক্ষিত। এটা মানলে
বেদ ছোট হয় না, বরং আরো গভীর হয়ে যায়। প্রশ্নটা আর এই নয় বেদে উড়ন্ত অস্ত্র ছিল কিনা, প্রশ্নটা হলো আমরা কি আমাদের চিরপরিচিত ইতিহাসবোধের বাইরে পা রাখতে প্রস্তুত? ইতিহাস কখনো উত্তর দেয় না, সে শুধু দরজা খোলা রাখে। প্রবেশ করার সাহস আমাদেরই দেখাতে হবে। আজকের মতো এখানে ইতি। আমি রোহিত। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।